Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট রয়েছে। দেখো, আজকের প্র্যাকটিস সেট রয়েছে 3, ওকে। 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। অবশ্যই করে আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের মধ্যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেখানে সিটেট সহ কিছু প্রশ্ন রয়েছে। তাই আজকের প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, ওকে। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা মিস করবে না, ওকে। এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ওকে। এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই করে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। আর অবশ্যই করে তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো। দেখো, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওকে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারো, তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, ওখান থেকে অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে, যেখানে সিটেটেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রত্যেকে বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্র্যাকটিস সেটটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই স্কিপ করবে না। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে, অবশ্যই করে দেখে নিই। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, কথাটি বলেন। কে বলেছেন? দেখো, ম্যাকডোগ্যাল, ওয়াটসন, রুসো, পেস্তালসি। শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, অর্থাৎ শিক্ষা হচ্ছে কি আচরণের বিজ্ঞান বলে কি আখ্যা দিয়েছেন। দেখো, ম্যাকডোগ্যাল, ওয়াটসন, রুসো না পেস্তালসি। অবশ্যই করে কিন্তু শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, অবশ্যই ম্যাকডোগ্যাল কিন্তু বলেছেন, ওকে। দেখো, দার্শনিকদের বিভিন্ন উক্তি যেগুলো রয়েছে অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের সমস্তগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে অবশ্যই করে, কারণ এর মধ্যে যে কোনোভাবে একটা প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে, ওকে। তাই প্রত্যেকে অবশ্যই করে কিন্তু প্রত্যেকটা দার্শনিকের যে উক্তি সেগুলোকে খুব ভালোভাবে করে রাখতে হবে। চলো নেক্সট, 2 নম্বরে কি বলেছে দেখো, একজন শিক্ষক তার ছাত্রদের একটি পরিস্থিতির একাধিক মতামত উপলব্ধি করতে সাহায্য করতে চান। দেখো, তাহলে কি বলেছে, যে একজন শিক্ষক তার ছাত্রদের একটি পরিস্থিতির একাধিক মতামত উপলব্ধি করতে চান, মানে উপলব্ধি করতে সাহায্য করতে চান। অর্থাৎ একটা পরিস্থিতি বিভিন্ন রকম মতামত হতে পারে, সেটা কিভাবে তিনি সাহায্য করতে চান। দেখো, তিনি তার ছাত্রদের বিভিন্ন দলে এই পরিস্থিতি নিয়ে বিতর্ক করার একাধিক সুযোগ প্রদান করেন। তাহলে দেখো, তিনি কি করলেন, যে এই পরিস্থিতি নিয়ে একাধিক কিন্তু ছাত্রদের বিভিন্ন দলে তাদের ভাগ করে দিয়েছে, দিয়ে সেখানে তাদের মধ্যে বিতর্ক করার একটা সুযোগ দিয়েছে। তারপর বলেছে, ভাইগটস্কির দৃষ্টি অনুসারে তার ছাত্ররা বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং পরিস্থিতির একাধিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এটা কি হচ্ছে দেখো, যুক্তিযুক্ত করা, অভ্যন্তরীণ করা, গঠন এবং কার্যকর করা। দেখো, যখন একই সমস্যা নিয়ে ছাত্ররা বিভিন্ন দৃষ্টিভঙ্গি করে বা দৃষ্টিভঙ্গিতে বিতর্ক করে তাদের মধ্যে বিভিন্ন নতুন নতুন দৃষ্টিভঙ্গি গঠন করবে, অর্থাৎ তার নিজের মধ্যে কিছু একটা বিষয় গড়ে তুলবে, সেটাকে ভাইগটস্কির দৃষ্টি অনুসারে সেটাকে আমরা বলতে পারি বা বলা হয় যে আভ্যন্তরীণ করা, ওকে, আভ্যন্তরীণ করা। চলো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত? নিচের কোনটি শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত? গণতান্ত্রিক শ্রেণীকক্ষ পরিবেশ, শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই, এটি পিতামাতার কাজ। আর নিয়মতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচারী শ্রেণীকক্ষ পরিবেশ। দেখো, স্বৈরাচারী শ্রেণীকক্ষে পরিবেশ শিশুদের কিন্তু মানসিক বিকাশের কোনোভাবেই সহযোগিতা করে না, তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। নিয়মতান্ত্রিক পরিবেশ তো কোনোভাবেই নয়। আর শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই, এটা পিতামাতার কাজ, এটাও তো নয়। দেখো, অবশ্যই করে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ শিশুদের মানসিক বিকাশের জন্য কি হচ্ছে সব থেকে উপযুক্ত একটি পরিবেশ, ওকে। চলো নেক্সট,
4 নম্বরে কি বলেছে দেখো, লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং কার ধারণায় বিকশিত হয়েছিল? দেখো, রুসো, ফয়বেল, জন ডিউই, মাসলো। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং অবশ্যই করে যার ধারণা বিকশিত ছিল তিনি হলেন কে? তিনি হলেন জন ডিউই। নেক্সট পরেরটা দেখো, ধরো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি মিলে যাওয়া জোর? দেখো, মিলে যাওয়া জোর কোনটি? কংক্রিট অপারেশনাল, শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম, বি হচ্ছে আনুষ্ঠানিক অপারেশনাল, এখানে দেখো শিশু অনুকরণ শুরু হয়, কাল্পনিক খেলা, শৈশব যুক্তি প্রয়োগ করে অনুমান করতে সক্ষম হয়, প্রি অপারেশনাল শিশু ডিডাকটিভ চিন্তা ভাবনা। দেখো প্রথমে আমরা যদি দেখি জ্ঞানমূলক স্তর, পেঁয়াজের যে জ্ঞানমূলক স্তর, 4টে জ্ঞানমূলক স্তর রয়েছে, সেটা কি হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, ওকে, বা সেন্সরি মোটর স্টেজ। তারপরে 2 নম্বর কি হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। তারপরে 3 নম্বর কি হচ্ছে দেখো মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। এবং শেষ যেটা সেটা হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। দেখো এই 4টে স্তরে শিশু কি করে, প্রথম দেখো আমরা দেখি যেটা যদি দেখি সেন্সরি মোটর স্তর, সেন্সরি মোটর স্টেজে কি করে শিশু, তার মধ্যে একটা সংবেদন সঞ্চালনমূলক বিষয় গড়ে ওঠে, সে হাত পা ছুঁড়তে থাকে, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি তারপর দ্বিতীয়টা দেখি সেটা হচ্ছে কি প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর। এই স্তরে কিন্তু শিশু কি করে, সে বিভিন্ন অনুকরণ শুরু করে, প্রি অপারেশনাল স্টেজ, ওকে, প্রি অপারেশনাল স্টেজ সে বিভিন্ন অনুকরণ শুরু করে এবং কাল্পনিক বিভিন্ন খেলা সে করতে শুরু করে এবং বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে সে একটা কল্পনা জগতে বা কল্পনা প্রবণ হয়ে পড়ে। তারপরে দেখো আর একটা কি রয়েছে, প্রি অপারেশনাল স্তরের পরে হচ্ছে কি কংক্রিট অপারেশনাল স্তর। কংক্রিট অপারেশনাল স্তর, কংক্রিট অপারেশনাল স্তরে কি হচ্ছে, এখানে কিন্তু তার মধ্যে কি হয়, তার মধ্যে কিন্তু বিভিন্ন সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, বিন্যাসকরণ, সেই সকল বিষয়গুলো কিন্তু তার মধ্যে গড়ে ওঠে, ওকে। অর্থাৎ এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্তরের একদম ঠিক শেষ আগের মুহূর্ত। সেখানে কি হচ্ছে, সে সমস্ত সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, শ্রেণী বিন্যাসকরণ এবং সে কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা সমস্ত পার্থক্যকরণ থেকে শুরু করে সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ সবকিছু সে করতে শুরু করে। তারপরে দেখো কি হচ্ছে, শেষটা হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ, ওকে। তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজে সে কি হচ্ছে দেখো, ফর্মাল অপারেশনাল স্টেজে সে কিন্তু একটা বিমূর্ত চিন্তা করতে শুরু করছে এবং অভিন্নতা এবং বাতিলকরণ এবং অনুসিদ্ধান্ত, সে একটা সিদ্ধান্ত নিতে পারে, নিতে শেখে, ওকে। তো দেখো এই 4টে স্তর। এবার এখানে বলেছে দেখো কোনটা মিলে যাওয়ার জন্য, দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ শিশু সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, আনুষ্ঠানিক অপারেশনাল শিশু অনুকরণ এবং কাল্পনিক খেলা। দেখো অনুকরণ ও কাল্পনিক খেলা যেটা আমরা জানি সেটা কি হচ্ছে অবশ্যই করে কি প্রি অপারেশনাল স্টেজ। তারপরে দেখো ডিডাকটিভ চিন্তা ভাবনা, অবশ্যই কিন্তু আনুষ্ঠানিকভাবে যদি আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজে কি হচ্ছে ডিডাকটিভ চিন্তা ভাবনা করে বা ফর্মাল অপারেশনাল স্টেজ, ওকে। আর তারপরে দেখো শিশু হচ্ছে কি আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজে সে চিন্তা ভাবনা করছে। আর শৈশবে কি করছে, শৈশবে অবশ্যই করে সে কিন্তু তার সংবেদন সঞ্চালন সে করতে থাকে, কিন্তু দেখো অনুমান করতে পারে, প্রয়োগ করতে পারে। এই যে যুক্তি প্রয়োগটা কি হচ্ছে কি আনুষ্ঠানিক যে স্টেজ রয়েছে সেটা কি, সেখানে কিন্তু সে যুক্তি প্রয়োগ করতে পারে। আর কংক্রিট অপারেশনাল স্টেজ অবশ্যই কিন্তু শিশু সংরক্ষণ করতে পারে এবং শ্রেণীবদ্ধ করতে সে সক্ষম হয়, শ্রেণী বিন্যাস করতে সক্ষম হয়, একে অপরের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল দেখো, সঠিক উত্তরটা হয়ে গেল কংক্রিট অপারেশনাল শিশু সংরক্ষণ এবং শ্রেণীবদ্ধ করতে সক্ষম। নেক্সট পরেরটা 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়? কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়? দেখো বর্ণনা করা, পরিচয়, পার্থক্য, শ্রেণীবদ্ধকরণ। দেখো বলেছে জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে, প্রদত্ত যে সকল তথ্যগুলো পাওয়া যায় সেগুলোকে বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি। অবশ্যই দেখো এই বিশ্লেষণ করার ক্ষেত্রে একে অপরের মধ্যে কিন্তু একটা যদি পার্থক্য গড়ে তোলা যায় তাহলে কিন্তু সেটা ডিটেলস আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে কি পার্থক্য। নেক্সট
দেখো কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা দান করবে? দেখো অবশ্যই করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন দেখছো অবশ্যই করে চটপট করে সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে একটা করে প্রত্যেকে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি কোনো সমস্যা থাকে এবং কী ধরনের তোমরা প্রশ্ন অবশ্যই পেতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তাহলে দেখো কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে? সমানুবর্তিতা, এটা তো হবে। তারপরে দেখো শৃঙ্খলা পরায়ণতা, পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা, প্রাঞ্জল বিশ্লেষণ ক্ষমতা, ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ, তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান, পরীক্ষার জন্য উপযোগী সম্ভাব্য প্রশ্ন ও সাজেশন নির্বাচনের ক্ষমতা। দেখো একজন শিক্ষককে সাফল্য লাভের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা সহযোগিতা করবে সেটা কি হতে পারে? দেখো সমানুবর্তিতা ও শৃঙ্খল পরায়ণতা। একজন শিক্ষক মহাশয় যদি সমানুবর্তিতা হয় এবং শৃঙ্খল পরায়ণতা হয় তাহলে তার সব থেকে বেশি সাফল্য হবে। পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং প্রাঞ্জল বিশ্লেষণ ক্ষমতা, অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ ও তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান, কেবলমাত্র এইখানে যেটা রয়েছে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদানটা খুব বেশি সাফল্য লাভ এনে দিতে পারে না। তারপর দেখো পরীক্ষার জন্য উপযোগী সম্ভাব্য প্রশ্ন সাজেশন নির্বাচনের ক্ষমতা, কেবলমাত্র পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন এবং সাজেশন যদি নির্বাচন করে দেওয়া যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সাফল্য আসবে না। এবার দেখো সমানুবর্তিতা শৃঙ্খলা পরায়ণতা, অবশ্যই সমানুবর্তিতা হতে হবে এবং শৃঙ্খল পরায়ণতা হতে হবে, কিন্তু তার থেকে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কি পাঠ্য বিষয় সম্পর্কে তার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। সেই বিশ্লেষণের মাধ্যমে ছাত্রদের কাজ মধ্যে কিন্তু সে তুলে ধরবে এবং ছাত্রদের কাছে সেটা সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো শিখনের ক্ষমতা হলো বুদ্ধি, একথা কে বলেছেন? বাকিংহাম, এডওয়ার্ড, স্টান, কেলভিন। অবশ্যই করে দেখো শিখনের ক্ষমতা হলো বুদ্ধি, এটাই বলেছিলেন কে? এডওয়ার্ড। নেক্সট পরেরটা দেখো উন্নয়নের গতি একের থেকে পরিবর্তিত হয় অন্যের জন্য পৃথক, কিন্তু এটি অনুসরণ করে ড্যাশ প্যাটার্ন। তাহলে উন্নয়নের গতি একের থেকে পরিবর্তিত হয় অন্যের জন্য পৃথক, অবশ্যই কিন্তু উন্নয়ন একে অপরের থেকে পৃথক হয়, কিন্তু এটি কোন কোন যে প্যাটার্নটা অনুসরণ করে সেটা কি দেখবো আমরা? দেখো পা থেকে মাথা পর্যন্ত এটি এলোমেলো, এটা অপ্রত্যাশিত, এটা অনুক্রমিক ও সুশৃঙ্খল। অবশ্যই করে এই যে প্যাটার্নটা অর্থাৎ উন্নয়নের গতির যে পরিবর্তন সেই পরিবর্তনের বা পরিবর্তিত হয় একের জন্য অন্যের যে পৃথক পৃথক পরিবর্তন সেটা হচ্ছে কি অনুক্রমিক এবং সুশৃঙ্খল। নেক্সট 10 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো নিম্নলিখিত গুলি ব্যতীত অর্থাৎ নিম্নলিখিত ছাড়া কোনগুলো ছাড়া সমস্ত কারণে শেখার অক্ষমতা হতে পারে? দেখো প্রশ্নটা এই যে ব্যতীতটা রয়েছে প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে, কিন্তু প্রশ্নগুলো যদি বুঝতে না পারো অবশ্যই করে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ প্যাডাগজির প্রশ্নগুলো একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়। বিশেষ করে তোমরা দেখেছো 2023 সালে যে প্রশ্নগুলো দিয়েছে প্রচণ্ড টাফ, তো সেরকম টাফ ধরনের প্রশ্ন পরপর কিন্তু রয়েছে। দেখো নিম্নলিখিত ব্যতীত অর্থাৎ কোনগুলো ছাড়া সমস্ত কারণে শেখার অক্ষমতা হতে পারে? সাংস্কৃতিক কারণ, সেরিব্রাল কার্যক্ষমতা বা কর্মক্ষমতা, মানসিক অশান্তি, আচরণগত ব্যাঘাত। দেখো অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা ছাড়া সবকটা শেখার অক্ষমতা হতে পারে? দেখো সেরিব্রাল কর্মক্ষমতা, অবশ্যই দেখো মস্তিষ্কে যদি কোনো রকম সেরিব্রাল সমস্যা ক্ষেত্রে থাকে, সমস্যা ঘটে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই সেরিব্রাল কর্মক্ষমতার মধ্যে অবশ্যই কিন্তু তার অক্ষমতা হতে পারে। মানসিক অশান্তি সেটাও কিন্তু অক্ষমতা, শেখার অক্ষমতা হতে পারে। আচরণগত ব্যাঘাত, কিন্তু সাংস্কৃতিক যে কারণ রয়েছে সেই সাংস্কৃতিক কারণের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে শেখার অক্ষমতা হতে পারে না। ওকে, চলো নেক্সট নিচের কোনটি সত্য? দেখো নিচের কোনটি সত্য? শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন করা, উন্নয়ন এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত হয়, শিক্ষার্থীরা শুধুমাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে শেখে, এটা তো কোনোভাবেই সত্য নয়। খেলা জ্ঞানীয় ও সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। দেখো কোনটি সত্য? শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন করা, এটা তো কোনোভাবেই নয়। বাধামূলক জ্ঞানীয় বিকাশ বলেছে যেহেতু তাহলে সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না, এলিমিনেশন করে দেবো। তারপর উন্নয়ন সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত হয়, উন্নয়ন ও সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত হয় না, উন্নয়ন সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো কিন্তু এই শেখাটা কিন্তু উন্নয়ন সাংস্কৃতিক প্রেক্ষাপটের দ্বারা কিন্তু প্রভাবিত হয়, এটা একটু উল্টো হবে।
তারপর দেখো খেলা জ্ঞানী ও সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই খেলার শিক্ষার্থীদের একটা জ্ঞানীয় বিকাশের মধ্যে একটা বড় বিষয়, এবং দেখো খেলার মধ্যে দিয়ে কিন্তু একে অপরের মধ্যে একটা সামাজিকতার বোধ বা তাদের মধ্যে সামাজিক মেলবন্ধন একটা গড়ে ওঠে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, নেক্সট পরেরটা দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, রাজেশ একজন উদাসী পাঠক, কোর্সের বই পড়ার পাশাপাশি তিনি প্রায় লাইব্রেরিতে যান, বিভিন্ন বিষয়ের বই পড়ে থাকেন বা পড়েন, এমনকি লাঞ্চ ব্রেকে রাজেশ তার প্রজেক্ট করে। তার দরকার নেই যে কোনো শিক্ষক বা অভিভাবকদের দ্বারা পাঠ্যের জন্য অর্জন করার জন্য পরিচিত করা এবং শেখাই সত্যই উপভোগ করে সে। এটি একটি সর্বোত্তম হিসেবে বর্ণনা করা হবে। অর্থাৎ দেখো রাজেশ একজন উদাসী পাঠক, সে খুব বই পড়তে ভালোবাসে, সে কোর্সের বই পড়ার পাশাপাশি কি করে, সে লাইব্রেরিতে যায় এবং বিভিন্ন বিষয়ের সে বই পড়ে, এমনকি লাঞ্চ ব্রেকের সময় সে তার প্রজেক্ট করে। তার দরকার নেই তার শিক্ষক বা অভিভাবকের দ্বারা পাঠ্য অর্জন করার জন্য কিন্তু তার পরিচিত করা এবং শেখাই সে সত্যই উপভোগ করে। এটি একটি সর্বোত্তম হিসেবে বর্ণনা করা যেতে পারে। দেখো অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত, তথ্য কেন্দ্রিক শিক্ষার্থী, শিক্ষক অনুপ্রাণিত শিক্ষার্থী, পরিমাপ কেন্দ্রিক শিক্ষার্থী। দেখো পরিমাপ কেন্দ্রিক শিক্ষার্থী তো কোনোভাবেই নয়, কারণ এখানে পরিমাপের কোনো বিষয় আসছে না। তারপরে দেখো শিক্ষক অনুপ্রাণিত শিক্ষার্থী, শিক্ষক কিন্তু এখানে কি অনুপ্রাণিত করছে শিক্ষার্থীকে? না, তাহলে এখানে কোনো শিক্ষক অনুপ্রাণিত করছে না, তাহলে এটাকে আমরা এনিমেশন করে দেব। তারপরে দেখো তথ্য কেন্দ্রিক শিক্ষার্থী, অর্থাৎ তার মধ্যে যে প্রচুর তথ্য রয়েছে সে সেখানে সেই তথ্যগুলো বিশ্লেষণ করছে বা সেগুলো উদ্ঘাটন করছে, সেটাও নয়। দেখো আভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত, অর্থাৎ সে নিজে থেকে যখন পড়ছে, নিজে থেকে যখন আগ্রহ দেখাচ্ছে, অবশ্যই সে কিন্তু অবশ্যই আভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত একজন শিক্ষার্থী। ওকে, চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় কোনটি? ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায়, দেখো বলেছে শিশুকে একটি বিষয় নিরবিচ্ছিন্নভাবে কথা বলতে দেওয়া, তাদের নিজস্ব ভাষা ব্যবহারকে অস্বীকার করা, শিশুদের দ্বারা গৃহীত দীক্ষা সমর্থনকারী ভাষা ব্যবহারের সুযোগ প্রদান। ভুল উপায় কোনটি? অবশ্যই করে যেটা দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের কিন্তু নিজস্ব ভাষা ব্যবহারকে যে অস্বীকার করা হয়েছে, সেটা কিন্তু এখানে আমরা অবশ্যই যেটা ভাষা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে সমর্থন করা যায় না, কারণ তাদের নিজস্ব ভাষা ব্যবহারকে অস্বীকার করা, তাদের নিজস্ব ভাষা ব্যবহারকে যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু ভাষার কোনো উন্নয়ন হবে না। তাদের নিজস্ব ভাষাকে অবশ্যই করে গুরুত্ব দিতে হবে এবং সেই বিষয়টা ভালোভাবে তাদের জোর দিয়ে সেই ভাষাটা অর্জন করার সঙ্গে সঙ্গে তার মধ্যে দিয়ে অন্যান্য ভাষাগুলো সে আরো অর্জন করবে। ওকে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো শিশু অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলি রপ্ত করে। কে বলেছেন? দেখো শিশু অল্প বয়স থেকে ভাষার বৃত্তিগুলি রপ্ত করে, অবশ্যই করে দেখো কে বলেছে, জেকবসন, হ্যালিডে, কার্সেন না টেরি? দেখো শিশু অল্প বয়স থেকে ভাষার বৃত্তি রপ্ত করে, অবশ্যই বলেছে কে? হ্যালিডে। ওকে, নেক্সট নিম্নলিখিত পরিস্থিতির মধ্যে কোনটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ? কোনটা শিশুকে একটি কেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ আমরা দেব? দেখো একটি ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন, ছাত্রদের নোট মুখস্থ করতে বলা হয়, একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একমাত্র সম্পদ যা শিক্ষক উল্লেখ করেন, একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বসে থাকে, শিক্ষক প্রতিটি গ্রুপে পালা করে যায়, একটি ক্লাস যেখানে ছাত্রদের আচরণ হয় পুরস্কার শাস্তি দ্বারা শাসিত, শিক্ষক তাদের দিতে হবে। দেখো অর্থাৎ তাদের শিক্ষকের দ্বারা শাস্তি দিতে হবে। একটি ক্লাস যেখানে শিক্ষক নির্দেশ দেন এবং ছাত্রদের নোট মুখস্থ করতে বলে, যে কেবলমাত্র নোট মুখস্থ করলে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা কোনোভাবেই নয়। শিশু কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ যেখানে শিক্ষার্থী হচ্ছে কি তারা সম্পূর্ণরূপে সেখানে অ্যাক্টিভ থাকবে, তারা সমস্ত বিষয়গুলো তারা পরিচালনা করবে এবং তারা উদ্গ্রীবভাবে পড়াশোনার ক্ষেত্রে এবং তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, তাদেরকে নিয়ে সমস্ত কিছু করা হবে, সেটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক শিক্ষা, সেটা আমরা জানি। আর শিশু কেন্দ্রিক শিক্ষা যেই শ্রেণীকক্ষের মধ্যে শিশুদেরকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। তাহলে আমরা কি বলতে পারি, দেখো পুরস্কার ও আচরণ শাস্তি দানটা আমরা
এলিমিনেট করে দেবো। এবারে দেখো দুটো পড়ে রয়েছে, একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একমাত্র সম্পদ যা শিক্ষক উল্লেখ করে দেন, পাঠ্যপুস্তক একমাত্র সেটা কিন্তু কোনোভাবেই হবে না। একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বসে থাকে এবং প্রতিটি গ্রুপে শিক্ষক প্রতি গ্রুপে পালা করে যায়, অর্থাৎ দেখো অবশ্যই তারা দলবদ্ধভাবে শিখবে এবং শিক্ষক কেবলমাত্র তার গ্রুপে একবার বা দুবার তিনবার করে যাবে, গিয়ে তাদেরকে একটু সহযোগিতা করবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সিটটা। নেক্সট 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কি দেখো, শিক্ষার্থীদের পদমর্যাদা নির্ধারণ করা, শিশুদের স্পষ্টতা ও সম্পর্কিত ধারণা সম্পর্কে বিভ্রান্তি বোঝা, ছাত্রদের স্কোর অনুযায়ী লেবেল করা, রিপোর্ট কার্ডে ফেল বা পাস চিহ্নিত করা। দেখো রিপোর্ট কার্ডে কেবলমাত্র পাস বা ফেল চিহ্নিত করা মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য নয়। ছাত্রদের স্কোর অনুযায়ী তাদের লেবেল করা, এটাও কিন্তু নয়। তারপরে দেখো পদমর্যাদা নির্ধারণ করা, এটাও নয়। শিশুদের স্পষ্টতা ও তার সম্পর্কিত ধারণা সম্পর্কে কোথায় তাদের বিভ্রান্তি রয়েছে, তারা কোথায় বুঝতে পারছে না, সেগুলো কিন্তু অবশ্যই বোঝাটা হচ্ছে কি মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি পিকনিক সেটআপে রিয়া ঋষভের সাথে একমত নয়। তিনি মনে করেন যে সংখ্যাগরিষ্ঠের জন্য নিয়মগুলি সংশোধন করা যেতে পারে। তাহলে রিয়া একটি পিকনিক সেটআপে সে ঋষভের সাথে একমত নয়। তিনি মনে করেন যে সংখ্যাগরিষ্ঠের জন্য নিয়মগুলি সংশোধন করা যেতে পারে। পেঁয়াজের মতে এই ধরনের পিয়ার মতবিরোধ বলতে বোঝায় ভিন্নধর্মী নৈতিকতা, জ্ঞানী অপরিপক্কতা, প্রতিক্রিয়া, সহযোগিতার নৈতিকতা। অবশ্যই দেখো একে অপরের মধ্যে যখন হচ্ছে কি একমত নয়, তাদের মধ্যে কি সহযোগিতার নৈতিকতার একটা অভাব রয়েছে। ওকে, এই মতবিরোধকে বলা হচ্ছে কি সহযোগিতার নৈতিকতা। নেক্সট তারপর 18 নম্বর প্রশ্ন কি হচ্ছে দেখো, শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যগুলিকে মোকাবিলা করার একটি স্কুল কি ধরনের সহায়তা প্রদান করতে পারে, অর্থাৎ স্বতন্ত্রগত পার্থক্যগুলিকে মোকাবিলা করার জন্য। দেখো সিটের 2013 জুলাইয়ের প্রশ্ন এসেছিল এটা। সকল শিক্ষার্থীদের জন্য একই স্তরের পাঠ্যক্রম অনুসরণ করুন, একটি শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করুন, শিক্ষার্থীদের একাধিক শেখার সুযোগ দিন, শেখার সুযোগ প্রদান করুন, ছাত্রদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য দৃঢ় করার জন্য প্রতিটি সম্ভাব্য পরিমাপ প্রয়োগ করা, ধীরগতি শিক্ষার্থীদের বিশেষ স্কুলে পাঠানো। দেখো স্বতন্ত্র পার্থক্যগুলিকে যদি মোকাবিলা করার জন্য, অর্থাৎ সেই স্বতন্ত্র পার্থক্যগুলিকে রুখে দিয়ে একটি স্কুল, সেই একই স্কুলে সবাইকে নিয়ে একটা পড়াশোনার সুযোগ তৈরি করা, সেটা হচ্ছে কিভাবে আমরা করব। দেখো সকল শিক্ষার্থীদের জন্য একই স্তরে পাঠ্যক্রম অনুসরণ করা, একটি শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করুন এবং শিক্ষার্থীদের একাধিক শেখার সুযোগ দিন, ছাত্রদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য দৃঢ় করার জন্য প্রতিটি সম্ভাব্য পরিমাপ প্রয়োগ করা, ধীরগতি শিক্ষার্থীদের বিশেষ স্কুলে পাঠানো। দেখো অবশ্যই করে কিন্তু একটি শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করতে হবে এবং শিক্ষার্থীদের একাধিক শেখার সুযোগ প্রদান করতে হবে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তথ্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। দেখো এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, অবশ্যই করে কিন্তু আমরা দেখেছি এটা কি হবে পার্থক্য। চলো নেক্সট বলেছে, শিক্ষার্থীদের তাদের চিন্তাধারা ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত, অর্থাৎ শিক্ষার্থীদের তাদের চিন্তাধারা ধারণাগত পরিবর্তন করতে হবে। সেখানে শিক্ষকের কি করণীয়, দেখো বাচ্চাদের তাদের পুরস্কার করুন যেগুলো তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে, বাচ্চাদের তাদের নিজেদের থেকে চিন্তা করতে নিরুৎসাহিত বলেছে, অবশ্যই কোনোভাবেই নয়, এটা উৎসাহিত বলে তাহলে বিষয়টা হতো, নেগেটিভ করে দিয়েছে, তাদের কেবল তার কথা শুনতে এবং অনুসরণ করতে বলুন। একটি বক্তৃতা মুডে একটি ব্যাখ্যা করুন, বক্তৃতা মুডে তো কোনো রকমভাবে হবেই না। তারপর যে স্পষ্ট বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করুন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন, এটা সব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান রয়েছে। দেখো স্পষ্ট বিশ্বাসযোগ্য একটা ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা অবশ্যই করে করতে হবে, তাহলে কিন্তু তাদের চিন্তাধারার অবশ্যই পরিবর্তন করতে পারবে একজন শিক্ষক। চলো নেক্সট 21 নম্বর বলছে, রাজেশ একজন উদাসী পাঠক, কোর্সের বই পড়ার পাশাপাশি তিনি প্রায় লাইব্রেরিতে যান, বিভিন্ন বিষয়ের বই পড়েন, এমনকি লাঞ্চ ব্রেকে রাজেশ তার প্রজেক্ট করে।
তার দরকার নেই তার শিক্ষক বা অভিভাবকের দ্বারা পাঠের জন্য অর্জন করার জন্য পরিচিত করা আর শেখার সত্যই সে উপভোগ করে, এটি একটি সর্বোত্তম হিসেবে বর্ণনা করা যেতে পারে। একটু আগে আমরা এটা করলাম, এটা হচ্ছে কি আভ্যন্তরীণ অনুপ্রাণিত। ওকে, চলো নেক্সট। শিশুরা যখন তাদের চোখ কান হাত দিয়ে চিন্তা করে তখন নিচের কোন পর্যায়ে জড়িত? ওকে, দেখো এটা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে দেখো 4টে স্টেজ রয়েছে। একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, একটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে কি কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, পিয়াজের যে পাইজের থিওরির যে 4টে স্তর, অবশ্যই করে দেখো এই সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। ওকে, তাহলে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখো বলেছে প্রি অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর পর্যন্ত, এটা হচ্ছে কি 2 থেকে 7 বছর পর্যন্ত বয়স, 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ, এটা কত হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ দেখো 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো রয়েছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর, এটা হচ্ছে কি 11 থেকে সমগ্র কৈশোরকাল। ওকে, 11 থেকে আমরা 18 বা সমগ্র কৈশোরকাল বলতে পারি। ওকে, 18 বা 19 বছর পর্যন্ত যে কৈশোরকালটা পড়ে সেই পর্যন্ত, ঠিক আছে। এবারে দেখো এই চোখ কান এবং হাত দিয়ে চিন্তা করে তখন নিচে কোন পর্যায়ে জড়িত হয়? কংক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ না সেন্সরি মোটর স্টেজ? দেখো যখন হাত কান চোখ দিয়ে তারা চিন্তা করে তখন সেটা কিন্তু অবশ্যই করে হয়ে যাবে কি প্রি অপারেশনাল স্টেজ। ওকে, প্রি অপারেশনাল স্টেজ। চলো নেক্সট। দেখো একজন পিটি শিক্ষক তার ছাত্রদের উন্নতি করতে চান, একজন পিটি শিক্ষক ছাত্রদের উন্নতি করতে চান। ক্রিকেট খেলায় ফিল্ডিং নিচের কোন কৌশলটি ছাত্রদের সেই লক্ষ্য অর্জনে সর্বোত্তম সাহায্য করবে? অর্থাৎ ক্রিকেট খেলায় যে ফিল্ডিং করা হয় সেই ফিল্ডিং কোন কোন মানে সর্বোত্তম নিজের কোন কৌশলটি তাদেরকে সাহায্য করবে? দেখো শিক্ষার্থীদের ফিল্ডিং এর প্রচুর অনুশীলন করুন, শিক্ষার্থীদের বলুন যে তাদের ফিল্ডিং শেখা কতটা গুরুত্বপূর্ণ, ভালো ফিল্ডিং এবং সাফল্যের হারের পিছনে যুক্তি ব্যাখ্যা করুন, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করার সময় ফিল্ডিং প্রদর্শন করুন। অর্থাৎ শিক্ষার্থীরা সেই সময় যখন পর্যবেক্ষণ বা তারা যখন ফিল্ডিংটা করবে সেই সময় সেটাকে ভালোভাবে প্রদর্শন করা। ওকে, তারপর দেখো শিক্ষার্থীদের তাদের সাফল্য ও হারের পিছনে যুক্তি ব্যাখ্যা করুন, আর শিক্ষার্থীদের বলুন যে তারা ফিল্ডিং শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো অবশ্যই সবকটা বলতে হবে, কিন্তু সব থেকে যেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি তাদেরকে প্রচুর পরিমাণে, কিন্তু যেহেতু পিটি শিক্ষক একটা অনুশীলন, প্রচুর পরিমাণে ফিল্ডিংয়ে তাদেরকে অনুশীলন করতে হবে। ওকে, চলো নেক্সট। সামাজিকীকরণ, সামাজিকীকরণ কি? দেখো সামাজিকীকরণ নিয়মের পরিবর্তন, সামাজিক নিয়মের পরিবর্তন, শিক্ষক এবং পড়ানোর মধ্যে সম্পর্ক, সমাজে আধুনিকীকরণের প্রক্রিয়া, সামাজিক নিয়মগুলির অভিযোজন। অবশ্যই সামাজিকীকরণ হচ্ছে কি সামাজিক নিয়মগুলির একটি অভিযোজন। ওকে, সামাজিক নিয়মগুলির অভিযোজন। চলো নেক্সট। 25 নম্বর প্রশ্নে কি বলছে দেখো কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে? সমানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা, পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা, প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা। অবশ্যই করে দেখো পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা ও প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা একজন শিক্ষক মহাশয়কে বা শিক্ষিকাকে সব থেকে সাফল্য লাভের একটা দোরগোড়ায় নিয়ে যাবে। তাহলে এটাও কিন্তু রিপিট হয়ে গেছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। নেক্সট পরেরটা এনকোডিং। এনকোডিং প্রক্রিয়া হলো, এনকোডিং প্রক্রিয়া কি? দেখো সংবেদন, স্মৃতি, আবেগ না বিস্মৃতি? অবশ্যই করে এনকোডিং প্রক্রিয়া, এনকোডিং প্রক্রিয়াটা কি সংবেদনের সঙ্গে কিন্তু সংযুক্ত। এনকোডিং প্রক্রিয়া হচ্ছে কি সংবেদন। নেক্সট 27 নম্বর পর্যন্ত নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি উপকরণ নয়? দেখো ফরমেটিভ আর সাবমেটিভ যে অ্যাসেসমেন্ট রয়েছে এর মধ্যে কোনটা ফরমেটিভ অ্যাসেসমেন্টের উপকরণ নয় বলেছে? দেখো অবশ্যই করে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে ভুলবে না। ওকে, দেখো তাহলে কি বলেছি নিচের কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি উপকরণ নয় বলেছে? দেখো কুইজ ও খেলা, অ্যাসাইনমেন্ট, টার্ম টেস্ট, মৌখিক। দেখো ফরমেটিভ আর সাবমেটিভ অ্যাসেসমেন্ট, আর এই ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ কোনটি হবে? দেখো অবশ্যই করে কি
ট্রাম টেস্ট অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তোমরা বুঝতে পারছো, অর্থাৎ ট্রাম টেস্ট, ছোট ছোট করে যে টেস্টগুলো নেওয়া হয়, ইউনিট টেস্ট, ওকে, সেটা হচ্ছে কি ফর্মেটিভ এভলিউশন, অর্থাৎ শিক্ষার্থীদের অল্প সময়ে যে তারা যতটুকু শিখেছে বা তাদের পড়ার যে অগ্রগতি, তারা কতটুকু শিখছে, কোথায় কাদের ফাঁক আছে, সেই সকল ফাঁক বোঝার জন্য কিন্তু অবশ্যই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। অর্থাৎ এগুলো বছরের কোনো মাঝে অথবা 3 মাস অন্তরে কোয়ার্টারলিভাবে যে সকল টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কিন্তু উদাহরণ, ওকে, সেটা হচ্ছে কি ট্রাম টেস্ট। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলেছে, এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ। দেখো ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ তার কারণ কি, দেখো ছাত্রদের পাস ফেলের গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা গুরুত্বপূর্ণ হাতিয়ার, একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বকাবকি করা, শিশুদের চিন্তাভাবনা অন্তর্দৃষ্টি প্রদান করে সমাধান শনাক্ত করতে সাহায্য করে, কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন। দেখো ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কেবলমাত্র যে তাদের ভুল হলে তাদেরকে সরিয়ে দেওয়া হবে সেরকম কোনো কিন্তু বিষয় নয়, তাহলে এটাকে কিন্তু আমরা কেটে দেবো। তারপরে দেখো ছাত্রদের পাস ফেল গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার, এই যে ভুল ঠিকের মধ্যে এখানে যে পাস ফেলের মধ্যে যে একটা শ্রেণীবদ্ধ করবে সেটা কিন্তু একটা বড় বিষয় নয়, ওকে। তারপর তাকে একটি উপায় প্রদান করে শিক্ষকদের বাচ্চাদের বোকাঝোকা করা। ভুল হলে যে শিক্ষকদের বোকাঝোকা করতে হবে এরকম কোনো বিষয় নয়, কারণ এখন প্রাথমিক পর্ষদ কিন্তু অবশ্যই করে জানিয়ে দিয়েছে যে কোনো রকমভাবে শিক্ষার্থীদের বোকাঝোকা বা মারধর করা যাবে না, সেটা কিন্তু তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে পড়াতে হবে। আর বর্তমান শিক্ষানীতিতে অবশ্যই করে বলা হয়েছে যে এ টিচার অ্যাজ এ ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড, ওকে। দেখো অবশ্যই বন্ধুর মতো তাদেরকে ব্যবহার করতে হবে, পথপ্রদর্শক হিসেবে তাদেরকে গাইড করতে হবে। তারপর দেখো শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান এবং সমাধান শনাক্ত করতে সাহায্য করা। অবশ্যই তাদের চিন্তাভাবনার মধ্যে যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা, তারা কিভাবে এগোতে চাইছে, তাদের মধ্যে কি খামতি রয়েছে, সেই সকল বিষয়গুলো অবশ্যই করে জানতে হবে। আর তার জন্য ভুলগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীরা যদি ভুল না করে তাহলে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তাদের কেন ভুল হচ্ছে বা কোথায় কিভাবে ভুল হচ্ছে এবং তাদের পড়াশোনায় কতটা অগ্রগতি বা অগ্রসর হচ্ছে, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো 29 নম্বর প্রশ্নে কি বলেছে, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো। বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কি, দেখো সেমি মোটো স্তর, ফর্মাল অপারেশনাল স্তর, প্রি অপারেশনাল স্তর, আর কি হচ্ছে কংক্রিট অপারেশন স্তর, অপারেশনাল হবে। দেখো তাহলে আমি বলেছিলাম যে চারটে অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই চারটে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেমি মোটো স্তর বা সেন্সরি মোটো স্তর, আর ফর্মাল অপারেশনাল স্তর, প্রি অপারেশনাল স্তর, কংক্রিট অপারেশনাল স্তর। বলছে বিমূর্ত চিন্তা, অর্থাৎ বিমূর্ত চিন্তা দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য। বিমূর্ত চিন্তা কোন স্তরে হয়, অবশ্যই করে দেখো বিমূর্ত চিন্তা কিন্তু ফর্মাল অপারেশনাল স্তর, অর্থাৎ যে শেষ স্তর যেটা রয়েছে, ঠিক আছে, সেই শেষ স্তরে কিন্তু অবশ্যই করে যে বিমূর্ত চিন্তাটা তারা কিন্তু করতে শেখে, অর্থাৎ যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্তরে কিন্তু তারা কিন্তু বিমূর্ত চিন্তাটা করতে পারে। চলো নেক্সট পরেরটা দেখো, নিচের কোনটি সামাজিকীকরণের একটি নিষ্ক্রিয় সংস্থা। দেখো সামাজিকীকরণের নিষ্ক্রিয় সংস্থা অর্থাৎ সামাজিকীকরণে অংশগ্রহণ করে, দেখো হেলথ ক্লাব অবশ্যই কিন্তু অংশগ্রহণ করে, ফ্যামিলি অবশ্যই অংশগ্রহণ করে, ইকো ক্লাব অবশ্যই, যে কোনো ক্লাব কিন্তু সামাজিকীকরণের একটা বিষয়, কারণ সেখানে মানুষজন যায়, তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে, সেখান থেকে কিন্তু একটা সামাজিকীকরণ তৈরি হয়। কিন্তু দেখো শেষে যেটা রয়েছে পাবলিক লাইব্রেরি, দেখো লাইব্রেরিতে কিন্তু মানুষ যায়, সেখানে কিন্তু কোনো রকম কথোপকথন হয় না, কারণ লাইব্রেরি সবসময় একটা শান্ত পরিবেশ থাকে, সেখানে সাইলেন্ট জায়গা, সেখানে কিন্তু কোনো রকমভাবে একটা সামাজিকীকরণ সম্ভব নয়, ওকে। তো বন্ধুরা দেখো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করছি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করে কিন্তু তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দেবে, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যাবে। এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো অবশ্যই পেতে চাও, তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই করে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।
আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।